মার্কিন যুক্তরাষ্ট্রের নেভাডা অঙ্গরাজ্যের লাস ভেগাস থেকে প্রায় 50 মাইল দূরে এক নির্জন স্থান রাতের নিস্তব্ধতায় ডুবেছিল। ঠিক সেই মুহূর্তে মহাকাশ থেকে জ্বলন্ত এক অজানা উড়ন্ত বস্তু বিকট শব্দে সেখানে ভেঙে পড়ল। মার্কিন সরকারের একটি গোপন প্রতিরক্ষা বিভাগ, যার নাম প্রজেক্ট মুনডাস্ট, আগে থেকেই এই বস্তুর ওপর নজর রেখেছিল। কয়েক মিনিটের মধ্যে তারা পুরো এলাকাটি ঘিরে ফেলল। মিশন কমান্ডার হেনরি বার্গ তার দল নিয়ে দুর্ঘটনাস্থলে পৌঁছালেন। সেখানে পৌঁছেই তারা যা দেখলেন তাতে অবাক হয়ে চোখ বড় বড় করে ফেলল। সামনে একটি ডিস্ক আকৃতির ভিন গ্রহের মহাকাশযান। সবার নজর যখন মহাকাশযানটির দিকে, তখন একটি ছায়া ঝোপের আড়াল থেকে তাদের দিকে তাকিয়েছিল। হঠাৎই হেনরির নজর সেই ঝোপের দিকে গেল, আর তখনই ঝোপের মধ্য থেকে কিছু একটা দৌড়ে পালাতে শুরু করল। হেনরি বুঝতে পারল এটি কোনো সাধারণ ঘটনা নয়। সে তার দলকে নিরাপত্তা বেষ্টনী বাড়াতে নির্দেশ দিল, যাতে কোনো কিছু ওই জায়গা থেকে বাইরে বা ভেতরে যেতে না পারে। পরের দিন সকাল পর্যন্ত হেনরির গবেষণা দল পুরো এলাকা জুড়ে ছড়িয়ে পড়ল। মহাকাশযানের ভেতরে তারা কোনো ভিনগ্রহী জীব খুঁজে পেল না, তাই তারা প্রতিটি কোণে তার চিহ্ন খুঁজছিল। তখনই তারা কিছু অপরিচিত পায়ের ছাপ পেল। তদন্ত করে দেখা গেল সেই ছাপগুলো দুটি বাচ্চার পায়ের, একটি ছেলে আর একটি মেয়ের। এই দেখে হেনরি চিন্তায় পড়ল, তবে তার সন্দেহ ছিল যে তারা দেখতে বাচ্চার মতো হলেও আসলে তারা কোনো শিশুও নয় বা মানুষও নয়। হেনরি তৎক্ষণাৎ তাদের খোঁজ শুরু করল। এই অনুসন্ধান অভিযানের মধ্যেই লাস ভেগাসের রঙিন রাস্তায় জ্যাক ব্রুনো নামের এক ট্যাক্সি ড্রাইভার যাত্রীদের তাদের গন্তব্যে পৌঁছে দেওয়ার কাজে ব্যস্ত ছিল। জ্যাক একসময় শহরের এক কুখ্যাত গ্যাংস্টার, যার নাম ছিল উলফ, তার ডান হাত ছিল। কিন্তু এখন সে সেই অপরাধের জগৎ ছেড়ে চলে এসেছে আর সততার সাথে জীবন কাটানোর সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু এই সৎ জীবন তাকে ঋণ আর বিলের ভারে জর্জরিত করে তুলেছিল। এই নতুন জীবনে কষ্ট অনেক ছিল, তবে একটি শান্তিও ছিল, সে এখন সঠিক পথে আছে। এই সময়ে একজন যাত্রী তার গাড়িতে বসল। তার নাম ছিল ডক্টর অ্যালেক্স ফ্রিডম্যান। অ্যালেক্স একজন বিজ্ঞানী, যিনি ইউএফও আর ভিনগ্রহীদের নিয়ে গবেষণা করতেন। জ্যাক তাকে প্ল্যানেট হলিউড নামের একটি হোটেলে নামিয়ে দিল, যেখানে অ্যালেক্স ইউএফও ও ভিনগ্রহী সংক্রান্ত একটি সেমিনারে ভাষণ দিতে যাচ্ছিলেন। অ্যালেক্স তার সেমিনারে যোগ দেওয়ার জন্য জ্যাককেও আমন্ত্রণ জানালো আর ভেতরে চলে গেল। জ্যাক তাকে ধন্যবাদ জানিয়ে বাড়িতে ফিরে এলো। পরের দিন সকালে যখন সে ট্যাক্সি বের করছিল, তখন গ্যাংস্টার উলফের দুই লোক জ্যাককে ঘিরে ধরল। জ্যাক উলফের ডান হাত ছিল, তাই উলফ তাকে নিজের দলে ফিরিয়ে আনতে চেয়েছিল। সেই কারণে সে জ্যাককে ফিরিয়ে আনার জন্য তার দুই লোককে পাঠিয়েছিল। কিন্তু জ্যাক তাদের মারধর করে তাড়িয়ে দিল, এই বলে যে সে আর কোনোদিন অপরাধের জগতে পা রাখবে না। এরপর সে তার ট্যাক্সি নিয়ে বেরোতে গেল। হঠাৎ তার নজর যখন পেছনের সিটে গেল, তখন সে অবাক হয়ে গেল। সেখানে দুটি শিশু বসেছিল। জ্যাক অবাক হয়ে জিজ্ঞেস করল, তোমরা হঠাৎ গাড়িতে কিভাবে এলে? বাচ্চারা বলল, পোর্টাল দিয়ে। জ্যাক ভাবল এটা নিশ্চয়ই কোনো মজা। তখনই ছেলেটি জ্যাকের আইডি দেখে তার নাম বলল, জ্যাক ব্রুনো, আমার নাম সেথ, আর এ আমার বোন সারা। আমাদের একটা বিশেষ জায়গায় যেতে হবে, তুমি কি আমাদের নিয়ে যাবে? এই কথা বলে সেথ নোটের একটি বান্ডেল জ্যাককে দেখালো। জ্যাকও কোনো প্রশ্ন না করে তাদের নিয়ে তাদের গন্তব্যের দিকে এগিয়ে চলল। এদিকে হেনরির দল সেই ভিনগ্রহীদের খোঁজে ব্যস্ত ছিল। তখনই তারা নজরদারি ক্যামেরায় দুটি বাচ্চাকে ওই এলাকা থেকে বেরিয়ে বাসে চড়তে দেখল। সেই বাচ্চারা আর কেউ নয়, সেথ এবং সারা ছিল। অর্থাৎ সেথ ও সারা ভিনগ্রহী ছিল। তাদের অনুসরণ করতে করতে হেনরির দল দেখল যে সেথ এবং সারা লাস ভেগাস গেল। সেখানে তারা প্রথমে একটি এটিএম মেশিন থেকে কোনো এটিএম কার্ড বা মেশিন স্পর্শ না করেই $15,000 তুলে নিল। সর্বশেষ তাদের জ্যাকের ট্যাক্সিতে বসতে দেখা গেল। হেনরি তার দল নিয়ে জ্যাককে খুঁজতে বের হলো। অন্যদিকে জ্যাক সেথ ও সারাকে নিষ্পাপ শিশু ভেবে তাদের বলা পথে অবিরাম এগোচ্ছিল। সে ঘন্টার পর ঘন্টা গাড়ি চালিয়ে এক নির্জন জায়গায় এসে পৌঁছালো, কিন্তু তাদের গন্তব্য আর আসছিলই না। জ্যাক হতাশ হতে লাগল, কিন্তু তারপর ভাবল যে বাচ্চাদের বাবা মা তাদের জন্য চিন্তা করছে, তাই সে এগিয়ে চলল। হঠাৎ সারা বলল, জ্যাক ব্রুনো, গাড়ি জোরে চালাও, কেউ আমাদের পিছু করছে। জ্যাক পিছনে তাকিয়ে দেখল, কিন্তু সেখানে কেউ ছিল না। জ্যাক বিরক্ত হয়ে বলল, বাচ্চা, তুমি কি দিনেও স্বপ্ন দেখছো নাকি? আমাদের পেছনে কেউ নেই। এই বলে জ্যাক যখন রিয়ার ভিউ মিরার দিয়ে আবার পেছনে তাকালো, তখন সত্যি 3টি গাড়ি দ্রুত তাদের পেছনে আসছিল। পরের মুহূর্তেই একটি গাড়ি জ্যাকের গাড়িতে ওভারটেক করল, আর পেছন থেকে আসা গাড়িটি জ্যাকের গাড়িতে ধাক্কা দিল। আসলে ওই গাড়িতে হেনরি ও তার দল ছিল, যারা সারা আর সেথকে ধরতে এসেছিল। কিন্তু জ্যাক ভাবল যে এটা তার পুরনো বস গ্যাংস্টার উলফের লোক, যারা তাকে ধরতে এসেছে।
জ্যাক গাড়ির গতি বাড়িয়ে দিল আর দ্রুত গতিতে পালাতে লাগল। কিন্তু হেনরির লোকেরা জ্যাককে তাড়া করতে লাগল। তারা তার গাড়িকে ঘিরে ধরে ধাক্কা দিতে শুরু করল। জ্যাকেরও মাথা গরম হয়ে গেল। সে দুটি গাড়ি উল্টে দিল, কিন্তু হেনরির গাড়ি তখনও তার পেছনে লেগেছিল। জ্যাকের নজর ছিল সামনের রাস্তার দিকে। সে শুধু বাচ্চাদের সেখান থেকে বাঁচাতে চেয়েছিল। সে তাদের বলল, বাচ্চারা ঝুঁকে পড়ো। যেই না জ্যাকের নজর তাদের থেকে সরল, তখনই কিছু আশ্চর্যজনক ঘটনা ঘটল। সেথ গাড়ির মধ্যে দিয়ে গিয়ে রাস্তার মাঝখানে দাঁড়ালো। পেছন থেকে দ্রুত গতিতে আসা হেনরির গাড়ি এক ঝটকায় সেথের সাথে ধাক্কা খেল। কিন্তু সেথের শরীর পাথরের চাইতেও শক্ত ছিল। সেথের একটি চুলও এলোমেলো হলো না, কিন্তু হেনরির গাড়ির যন্ত্রাংশ খুলে গেল। এর মধ্যেই সারা তার শক্তির জাদু দেখালো আর স্পর্শ ছাড়াই জ্যাকের গাড়ির ব্রেক চেপে ধরল। সারার মধ্যে টেলিপ্যাথি আর টেলিকাইনেসিসের মতো শক্তি ছিল, যার দ্বারা সে কোনো কিছুকে তার মন দিয়ে নিয়ন্ত্রণ করতে পারত এবং কারো মনও পড়তে পারত। সে জ্যাককে এমন অনুভব করালো যেন জ্যাক নিজেই ব্রেক চেপেছে। জ্যাক পেছনে তাকানোর আগেই সেথ আবার গাড়ির ভেতরে চলে এলো। জ্যাক আবার পুরো গতিতে বাচ্চাদের নিয়ে বেরিয়ে গেল। তার তখনও ভুল ধারণা ছিল যে সে উলফের লোকদের থেকে পিছু ছাড়াতে পারছে। সে নিজেকে ক্রমাগত দোষ দিচ্ছিল, বাচ্চাদের কাছে ক্ষমা চাইছিল যে তার কারণে এই নিষ্পাপ বাচ্চাদের এত কষ্ট হচ্ছে। কিন্তু সে কি জানত ঘটনাটা এর সম্পূর্ণ উল্টো ছিল? অবশেষে সেথ আর সারার গন্তব্য এসে গেল। তারা একটি জনশূন্য বাড়ির সামনে এসে থামল। মনে হচ্ছিল বাড়িটি শত শত বছর ধরে বন্ধ হয়ে আছে। জ্যাকের কাছে এটা অদ্ভুত লাগলেও সে তার কাজে মনোনিবেশ করল আর মিটারের দিকে তাকিয়ে বলল, ঠিক আছে বাচ্চারা, তোমাদের মোট হয় $750, কিন্তু আমার কারণে তোমাদের যে কষ্ট হলো তার জন্য আমি তোমাদের 25% ছাড় দেব। কিন্তু তখনই সেথ পুরো $15,000 জ্যাককে দিয়ে বাড়ির ভেতরে চলে গেল। জ্যাক হতবাক হয়ে গেল, যেন তার লটারি লেগেছে। কিন্তু তার বিবেক তাকে সেই টাকা রাখতে দিল না। তার মনে হলো হয়তো বাচ্চারা না বুঝে এত টাকা দিয়ে দিয়েছে আর তাদের বাবা মা পরে তাদের ওপর রেগে যাবে। এই ভেবে সে টাকা ফেরত দেওয়ার জন্য বাড়ির ভেতরে গেল। তখনই সে ভেতর থেকে ভাঙচুরের শব্দ শুনতে পেল। জ্যাক সতর্ক হয়ে নিঃশব্দে ভেতরে গেল। সেখানেই জ্যাক দেখল সেথ আর সারা একটি সোফার পেছনে লুকিয়েছিল। বাড়ির ভেতরে আর্মার স্যুট পরা একটি প্রাণী তাদের খুঁজে বেড়াচ্ছিল। জ্যাককে সেখানে দেখে তারা দুজনেই ভয় পেয়ে গেল। সেথ বলল, জ্যাক, তুমি এখানে কেন এলে? এখানে অনেক বিপদ। আমরা চাই না যে আমাদের কারণে তোমার কিছু হোক। তুমি আমাদের এখানে নিয়ে এসেছো তার জন্য ধন্যবাদ, কিন্তু এবার এখান থেকে চলে যাও। কিন্তু জ্যাক নিজের জীবনের চেয়ে ওই দুটি বাচ্চার জীবন নিয়েই বেশি চিন্তিত ছিল। সে সেখানেই থেকে গেল। এর মধ্যেই সেথ তার একটি ডিভাইসে কোনো কিছুর অবস্থান দেখতে পেল। সে নিঃশব্দে সারার সাথে ফ্রিজের কাছে এলো। ফ্রিজের ভেতরে একটি গোপন আন্ডারগ্রাউন্ড রুম লুকিয়েছিল। সেটা দেখে জ্যাক হতবাক হয়ে গেল। সে কিছু জিজ্ঞাসা করার আগেই সেথ এবং সারা ওই আন্ডারগ্রাউন্ড রুমের ভেতরে ঢুকে গেল। জ্যাক ভয় পেয়ে গিয়েছিল, কিন্তু সাহস করে সেও ওই বাচ্চাদের পেছনে পেছনে চলল। যখন তারা আন্ডারগ্রাউন্ড রুমের একটু ভেতরে গেল, তখন একটি অবাক করে দেওয়ার মতো দৃশ্য সামনে এলো। ভেতরে যেন একটি আলাদা জগৎ ছিল। সবুজ গাছের মধ্যে একটি অদ্ভুত উজ্জ্বল গাছ ছাদ থেকে ঝুলছিল। সেগুলোর মধ্যে এক ধরনের আলোড়ন ছিল, যেন সেগুলোর মধ্যে প্রাণ আছে, যেন তারা বাকি সবুজ গাছগুলোকে শক্তি দিচ্ছে। সেটা দেখে সারা ও সেথ এমনভাবে খুশি হলো যেন তাদের খোঁজ সম্পূর্ণ হয়ে গেছে। সারা একটি ঝলমলে গাছের ভেতরে তার হাত ঢুকিয়ে ভেতর থেকে একটি বস্তু বের করল। সেটা দেখে জ্যাক জিজ্ঞাসা করল, এটা কি জিনিস? সারা বলল, জ্যাক ব্রুনো, এটাই সেই জিনিস যার খোঁজে আমরা এখানে এসেছি। এটা আমাদের জন্য অনেক মূল্যবান। ঠিক তখনই ওই আর্মার স্যুট পরা প্রাণীটি সেখানে এসে পড়ল আর তাদের ওপর হামলা করল। সে ছিল অত্যন্ত শক্তিশালী। সে জ্যাককে কোনো তুচ্ছ বস্তুর মতো তুলে ছুঁড়ে দিল আর পুরো জায়গাটা ধ্বংস করে দিল। জ্যাক নিজের জীবনের ঝুঁকি নিয়ে সেথ এবং সারাকে বাঁচালো আর তাদের নিয়ে নিজের গাড়ি চালিয়ে পালাতে লাগলো। এই সময়ে ওই প্রাণীটি ক্রমাগত তাদের পিছু করছিল। জ্যাক তার থেকে বাঁচার জন্য একটি রেলওয়ে টানেলে গাড়ি ঢুকিয়ে দিল, কিন্তু ওই প্রাণীটি তার মহাকাশযান নিয়ে টানেলের ভেতরেও ঢুকে গেল। পেছনে সেই শয়তানি যথেষ্ট ছিল না, বিপদ বাড়াতে সামনে থেকে একটি
ট্রেনও আসছিল। এবার জ্যাক আতঙ্কিত হয়ে গেল। গাড়ির গতিও এত ছিল না যে সে দ্রুত টানেল থেকে বেরোতে পারবে। সৌভাগ্যবশত সারার শক্তি তাদের সাথে ছিল। সারা তার শক্তি দিয়ে গাড়ির গতি বাড়িয়ে দিল। ট্রেনের সাথে ধাক্কা লাগার মাত্র কয়েক সেকেন্ড আগে জ্যাক গাড়িটি বাইরে বের করে নিল, আর ট্রেনটি সরাসরি ওই প্রাণীর মহাকাশযানে গিয়ে ধাক্কা খেল, যার ফলে টানেলে একটি বিকট বিস্ফোরণ ঘটল, আর এই প্রাণীটি সেখানেই চাপা পড়ল। জ্যাক, সেথ ও সারাকে নিরাপদে বিপদ থেকে বের করে আনল। কিন্তু এবার জ্যাকের মাথা গরম হয়ে গিয়েছিল। সে রেগে জিজ্ঞেস করল, শেষ পর্যন্ত তোমরা কারা? আর ওই কালো ষাঁড়ের মতো প্রাণীটা কে ছিল যে তোমাদের মারতে উঠে পড়ে লেগেছিল? সারা শান্তভাবে জ্যাককে বোঝালো, ও ছিল সাইফান, একজন খুনি যার জন্ম হয়েছে কেবল শত্রুকে হত্যা করার জন্য, আর এই মুহূর্তে তার শত্রু আমরা। জ্যাক জিজ্ঞেস করল, কিন্তু তোমাদের সাথে তার কি শত্রুতা? সারা বলল, সে আমাদের সেই মূল্যবান জিনিসটা চায় যার জন্য আমরা এখানে এসেছিলাম। আসলে জ্যাক, আমরা এই গ্রহের নই, আমরা অন্য একটি গ্রহ থেকে এসেছি। এটা শুনে জ্যাক হেসে উঠল আর বলল, আমাকে বোকা ভাবছ নাকি? তোমরা বলতে চাইছো তোমরা ভিনগ্রহী? আমি কি মানুষ আর ভিনগ্রহীর মধ্যে পার্থক্য বুঝি না? ভিনগ্রহীরা তো সবুজ হয়, বড় মাথা আর বড় চোখওয়ালা, যেমন থ্যানোস আর গ্যালাক্টাস। জ্যাক এই কথা বলছিল, তখনই সারা তার শক্তি দিয়ে গাড়িতে থাকা জিনিসপত্র বাতাসে ভাসিয়ে দিল। জ্যাক হতবাক হয়ে গেল। সারা বলল, আমি জিনিসপত্রকে আমার মন দিয়ে নিয়ন্ত্রণ করতে পারি। আমাদের গ্রহে সবাই এটা করতে পারে। আমাদের গ্রহ ঠিক তোমার মতোই জ্যাক, আর আমরাও ঠিক তোমাদের মতোই। পার্থক্য শুধু এইটুকু যে আমরা আমাদের মস্তিষ্কের শতভাগ ক্ষমতা ব্যবহার করতে শিখেছি। এই কারণে আমাদের মধ্যে কিছু শক্তি বিকশিত হয়েছে। জ্যাক তার চোখের সামনে যা দেখছিল তা বিশ্বাস করতে পারছিল না। সারা আরও বলল, জ্যাক, আমরা এখানে এই জিনিসটা নিতে এসেছিলাম, কিন্তু যারা হাইওয়েতে আমাদের পিছু করছিল তারা আমাদের মহাকাশযান নিজেদের দখলে নিয়ে নিয়েছে। যদি আমরা তাদের থেকে আমাদের মহাকাশযানটা ফিরিয়ে নিয়ে নিজেদের গ্রহে না যাই, তাহলে তোমার এই গ্রহের উপর অনেক বড় বিপদ আসতে পারে। তাই জ্যাক, আমাদের সাহায্য করো। আমাদের যে কোনো উপায়ে আমাদের মহাকাশযান পর্যন্ত পৌঁছাতে হবে। জ্যাক দ্বিধায় পড়ে গেল। এমন কঠিন মুহূর্তে সাহায্যের জন্য তার কেবল একটি নাম মনে পড়ল, ডক্টর অ্যালেক্স ফ্রিডম্যান, ইউএফও আর ভিনগ্রহীদের প্রতি আগ্রহী সেই বিজ্ঞানী যাকে জ্যাক প্ল্যানেট হলিউড হোটেলে নামিয়ে দিয়েছিল, আর আজ তার সেখানে সেমিনার হওয়ার কথা ছিল। জ্যাক সারা ও সেথকে নিয়ে তৎক্ষণাৎ প্ল্যানেট হলিউডের দিকে বেরিয়ে পড়ল। এদিকে সেই খুনি সাইফন এখনও মরেনি। ট্রেনের সাথে ধাক্কা লাগার পরও সেই ইস্পাত কেবল আহত হয়েছিল। সে নিজের স্যুট আবার মেরামত করল আর আবারও সেথ ও সারার খোঁজে বেরিয়ে গেল। অন্যদিকে জ্যাক অ্যালেক্সের সেমিনারে এলো আর অ্যালেক্সের সাথে সারা ও সেথের পরিচয় করিয়ে দিল। দুই শিশু তাদের শক্তি দিয়ে অ্যালেক্সকে চমকে দিল। অ্যালেক্স ভিনগ্রহীদের নিজের সামনে দেখে অবাক হলেও ভয়ও পেতে লাগল যে যদি ওই দুটি শিশু ভুল হাতে পড়ে তাহলে তাদের পরিণতি খুবই খারাপ হতে পারে। সে বলল, বাচ্চারা, তোমরা নিজেদের জীবন ঝুঁকির মধ্যে ফেলে এখানে কেন এসেছো, আর তোমাদের বাড়ি কোন গ্রহে? এবার সেথ তার একটি ডিভাইস চালু করল যার দ্বারা সেখানে তাদের গ্যালাক্সির একটি হলোগ্রাফ ভেসে উঠল। সেটা দেখে অ্যালেক্স খুবই উত্তেজিত হয়ে পড়ল। সারা একটি গ্রহের দিকে ইঙ্গিত করে বলল, এটাই আমাদের গ্রহ, আপনাদের গ্রহ থেকে 3000 আলোকবর্ষ দূরে। অ্যালেক্স জিজ্ঞেস করল, তোমাদের এখানে আসার উদ্দেশ্য কি? সারা বলল, আমাদের গ্রহ মরে যাচ্ছে। হাজার হাজার বছরের অবহেলা আর দূষণ আমাদের বাতাসকে এতটাই বিষাক্ত করে তুলেছে যে এখন সেখানে শ্বাস নেওয়াও সম্ভব নয়। আমাদের বাবা মা বিজ্ঞানী, তারা যে কোনো উপায়ে নিজেদের গ্রহকে বাঁচাতে চেয়েছিল, সেটাকে আবার সবুজ করে তুলতে চেয়েছিল। তখন তারা তোমাদের এই গ্রহটি খুঁজে পেল। এখানকার পরিবেশ আমাদের গ্রহের মতোই। এখানেও জলবায়ু পরিবর্তন শুরু হয়েছে, বাতাস দূষিত হচ্ছে। আমাদের বাবা মায়ের আশা ছিল যে এখান থেকে তারা এমন কোনো সমাধান খুঁজে পাবে যার দ্বারা আমাদের গ্রহ আবার সবুজ হয়ে উঠবে। তারা অনেক দিন ধরে এখানে আসা যাওয়া করত। ওই বাড়িতে তারা সেই জৈব গবেষণাগারটি তৈরি করেছিল। কিন্তু সময় যত পেরিয়ে গেল, পরিস্থিতি আরও খারাপ হলো। আমাদের মানুষের মধ্যে বিলুপ্তির ভয় বাড়তে লাগলো। আর তারপর একদিন যখন আমাদের নেতারা তোমাদের এই গ্রহ সম্পর্কে জানতে পারল, তখন তাদের মনে একটি ভয়ানক আইডিয়া জন্ম নিল। আইডিয়াটি ছিল নিজেদের গ্রহকে বাঁচানোর পরিবর্তে তোমাদের গ্রহ দখল করার। এটা শুনে জ্যাক অবাক হয়ে বলল, তার মানে তোমাদের লোকেরা আমাদের গ্রহে আক্রমণ করতে চলেছে, আর তোমরা চাইছো যে আমরা আমাদের নিজেদের গ্রহের বিনাশে তোমাদের সাহায্য করি? সারা বলল, না, এমনটা একদমই নয়। আমাদের বেশিরভাগ মানুষ এই পরিকল্পনার কঠোরভাবে বিরুদ্ধে, আমাদের বাবা মাও।
তারা এখানে তাদের জৈব গবেষণাগারে যে পরীক্ষা করেছিল একটি অনুর্বর জনশূন্য এলাকায় সবুজ গাছপালা জন্মানো, সেটা সফল হয়েছে। এর থেকে তারা নিশ্চিত হয়ে গিয়েছিল যে আমাদের গ্রহের শুকিয়ে যাওয়া গাছপালাও আবার জীবিত হতে পারে, আর আমাদের দূষিত বাতাসও আবারও বিশুদ্ধ করা সম্ভব। তার মানে যুদ্ধেরও কোনো প্রয়োজন নেই, আর অন্য কোনো গ্রহ দখল করারও না। অ্যালেক্স জিজ্ঞাসা করল, তাহলে সমস্যাটা কোথায়? সারা গম্ভীর হয়ে বলল, সমস্যাটা আমাদের সেনাবাহিনী। তাদের আর বিজ্ঞানের ওপর কোনো বিশ্বাস নেই। তাদের কাছে সমস্যা সমাধান করার চেয়ে তোমাদের গ্রহ দখল করা অনেক সহজ। তারা যে কোনো উপায়ে পৃথিবীকে দখল করতে চায়। এমনকি তারা আমাদের বাবা মাকেও বন্দী করেছে, যাতে তারা তাদের পথে না আসে। এই কারণেই আমাদের এখানে আসতে হয়েছে, আমাদের বাবা মায়ের পরীক্ষার ডেটা নিতে আর সেটা নিরাপদে আমাদের গ্রহে পৌঁছে দিতে। এই ডেটা এই ডিভাইসের মধ্যে আছে। এটা প্রমাণ করে যে আমাদের গ্রহ বাঁচতে পারে। কিন্তু যদি আমরা সময় মতো আমাদের গ্রহে না পৌঁছাই আর এই ডেটা আমাদের নেতাদের কাছে না পৌঁছে দিতে পারি, তাহলে তারা তোমাদের পৃথিবীতে আক্রমণ করবে। তাই জ্যাক, অ্যালেক্স, আমাদের যত দ্রুত সম্ভব আমাদের মহাকাশযান পর্যন্ত পৌঁছানো খুবই জরুরি। এটা শুনে অ্যালেক্স চিন্তায় পড়ে গেল। তখনই তার মনে পড়ল ডক্টর হার্লিনের কথা, যে একজন লেখক ছিল। ইউএফও ও ভিনগ্রহীদের প্রমাণ খোঁজা তার পেশা ছিল। সে প্রায় সরকারের গোপন কাজগুলোর ওপর নজরদারি করত। অ্যালেক্স, জ্যাক, সারা ও সেথকে নিয়ে তৎক্ষণাৎ হার্লিনের কাছে পৌঁছালো। হার্লিন তাদের কথা শুনল আর সাথে সাথেই বুঝতে পারল যে পরিস্থিতি কতটা গুরুতর। সে বলল, সেথ আর সারার কাশযানটি বেশ বড় ছিল, আর সেটাকে কেবল একটি জায়গাতেই নিয়ে যাওয়া সম্ভব, একটি অত্যন্ত গোপন সামরিক ঘাঁটি যার নাম উইচ মাউন্টেন। এর সাথে হার্লিন তাদের এই সতর্কতাও দিল যে উইচ মাউন্টেনের নিরাপত্তা এতটাই কঠোর যে সেখানে কোনো পাখিও ডানা ঝাপটাতে পারে না। তাই সেই মহাকাশযান পর্যন্ত পৌঁছানো অসম্ভব। কিন্তু যেহেতু বিষয়টি পৃথিবী বাঁচানোর, তাই জ্যাক ও অ্যালেক্স সারা এবং সেথকে সেখানে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিল। কিন্তু তখনই বিপদ 3 দিক থেকে ঝড়ের মতো তাদের উপর এসে পড়ল। সেই খুনি সাইফন, হেনরি আর উলফের লোক 3 জনই একই সময়ে জ্যাক, সারা ও সেথকে ধরতে এসে পৌঁছালো। জ্যাক উলফের লোকদের আবার পিটালো। সারাও তার শক্তি দিয়ে সাইফনকে কুপকাত করে দিল। কিন্তু হেনরি তার দল নিয়ে তাদের পেছনে উঠে পড়ে লাগলো। তবে জ্যাক, সারা, সেথ ও অ্যালেক্স তাদেরও ফাঁকি দিল, আর অ্যালেক্সের বন্ধু হার্লিনের ট্রাক নিয়ে পালিয়ে গেল। এক লম্বা সফরের পর তারা উইচ মাউন্টেনে পৌঁছালো। তারা দেখতে পেল একটি উঁচু পাহাড়, যার ওপরে সেই অতি গোপন সামরিক ঘাঁটিটি আছে। কিন্তু নিরাপত্তা এতটাই কঠোর ছিল যে তার ভেতরে ঢোকাও অসম্ভব। জ্যাক টেরই পেল না যে তারা কখন নজরদারি ক্যামেরার নজরে চলে এসেছে। চোখের পলকে সারা আর সেথের গলায় একটি বন্দুকের ট্রিগার এসে লাগলো, যার ফলে তারা অজ্ঞান হয়ে গেল। আর পরের মুহূর্তেই কিছু সৈন্য জ্যাক ও অ্যালেক্সকেও নিজেদের কবজায় নিয়ে নিল। সেই সৈন্যরা হেনরিরই লোক ছিল। এর মধ্যেই হেনরি সেখানে এলো। সে জ্যাককে বলল, জ্যাক ব্রুনো, সরকারের কাজে নাক গলানোর শাস্তি জানো তো? শুকরিয়া করো যে আমরা তোমাদের গুলি করিনি। এবার তোমার বন্ধুকে নিয়ে এখান থেকে চলে যাও। অ্যালেক্স জানত যে এই সামরিক ঘাঁটিতে সারা আর সেথের শরীর ব্যবচ্ছেদ করে তাদের ওপর গবেষণা চালানো হবে। সে হেনরিকে বোঝাতে বোঝাতে বলল, স্যার, আমাদের কথা শুনুন। ওই বাচ্চাদের তাদের মহাকাশযানের সাথে যেতে দিন। তারা কোনো খারাপ ভিনগ্রহী নয়, বরং এই পৃথিবীকে বাঁচাতেই এসেছে। আপনি তাদের ওপর অধিকার জমাতে পারেন না। আমার বিশ্বাস করুন, আমাদের পৃথিবীর ভবিষ্যৎ তাদের হাতেই। কিন্তু হেনরি কঠোর কণ্ঠে বলল, ডক্টর, আমি তোমাকে স্পষ্ট বলে দিচ্ছি, ওই ভিনগ্রহীরা আমেরিকার মাটিতে এসেছে, তাও অনুমতি ছাড়া। তাই তাদের ওপর আমার পুরো অধিকার আছে। আমরা তাদের সাথে যা ইচ্ছা করতে পারি। আর তোমার পৃথিবী বিপদে আছে নামের গল্পটি আমার ওপর কাজ করবে না, কারণ আমি জানি তুমি একজন ব্যর্থ বিজ্ঞানী। এমন বাজে অজুহাতের জন্য তোমাকে অনেক বিশ্ববিদ্যালয় থেকে বের করে দেওয়া হয়েছে। এবার এখান থেকে চলে যাও, না হলে পরের বার তোমাদের দুজনকে জেলে গম পেশা করতে দেখা যাবে। তখনই জ্যাক বলল, অ্যালেক্স, উনি ঠিকই বলছেন, আমাদের এখান থেকে চলে যাওয়া উচিত, কারণ আমি জেলে যেতে চাই না। জ্যাকের থেকে এমন কথা শোনার আশা অ্যালেক্স করেনি। সে হতাশ হয়ে চুপ করে রইল। দুজন সৈন্য জ্যাক ও অ্যালেক্সকে ওই এলাকা থেকে দূরে নিয়ে যেতে লাগলো। কিন্তু যেই সুযোগ পেল, জ্যাক হঠাৎ তাদের ওপর হামলা করল আর তাদের গাড়িটি দখল করে নিল। আসলে এটা পুরোটা জ্যাকের কৌশল ছিল। সে হেনরিকে ফাঁকি দিতে চেয়েছিল, কারণ সারা আর সেথকে সে কোনো মতেই মরতে দিতে পারত না। অ্যালেক্স এটা জানতে পেরে স্বস্তি পেল। জ্যাক আর অ্যালেক্স এক্সহস্ট টানেলের পথ ধরে গোপনে ঘাঁটির ভেতরে প্রবেশ করল। ভেতরের দৃশ্য দেখে দুজনই থমকে গেল। হেনরি তার পরীক্ষাগারে ছিল। সে সেথ আর সারার ব্যবচ্ছেদ করতে যাচ্ছিল, যাতে তাদের শক্তির রহস্য জানতে পারে। কিন্তু পরীক্ষাগারটি 4 দিক থেকে নিরাপত্তায় ঘেরা ছিল। এমন পরিস্থিতিতে সেথ আর সারাকে বাঁচানো প্রায় অসম্ভব মনে হচ্ছিল।
তখনই ঘাঁটিতে হঠাৎ একটি বিস্ফোরণ ঘটল। পরের মুহূর্তেই সব দিকে অ্যালার্ম বাজতে লাগল, আর সব নিরাপত্তা কর্মী সেই ঘটনাস্থলের দিকে ছুটে গেল। আসলে খুনি সাইফন সেথ ও সারাকে তাড়া করতে করতে ঘাঁটির ভেতরে ঢুকেছিল, আর তার পথে আসা সব মানুষকে মারতে মারতে আসছিল। কোনো দেয়াল, কোনো দরজাই তাকে আটকাতে পারছিল না। কিন্তু সাইফনের বদৌলতে জ্যাক আর অ্যালেক্স পরীক্ষাগারে ঢোকার সুযোগ পেল। তারা পরীক্ষাগারে গিয়ে সেখানে থাকা ডাক্তারদের পিটিয়ে সেথ এবং সারাকে মুক্ত করল। সারা ও সেথ জ্যাক এবং অ্যালেক্সকে সেখানে দেখে আনন্দে চিৎকার করে উঠল। তারা সবাই দ্রুত সেখান থেকে পালিয়ে একটি বড় ঘরে পৌঁছালো, যেখানে তারা তাদের সেই অত্যাধুনিক মহাকাশযানটি দেখতে পেল। কিন্তু মহাকাশযানের আশেপাশে বিজ্ঞানীরা বসে সেটির পরীক্ষা করছিল। এমন অবস্থায় মহাকাশযানে ঢোকা অসম্ভব মনে হচ্ছিল। অন্যদিকে হেনরিও তাদের পালানোর খবর পেয়ে গিয়েছিল। সেও তার সঙ্গীদের নিয়ে মহাকাশযানের দিকেই আসছিল। তখনই অ্যালেক্সের মাথায় একটি আইডিয়া এলো। সে পরীক্ষাগারের পোশাক পরে বিজ্ঞানীদের কাছে গেল আর চিৎকার করে বলল যে ঘাঁটিতে বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়েছে। হেনরির নির্দেশ যে দ্রুত এখান থেকে সবাইকে খালি করে যেতে হবে। বিজ্ঞানীরা ভয়ে সেখান থেকে পালিয়ে গেল। এবার সেথ আর সারার পথ পরিষ্কার ছিল। তারা তাদের মহাকাশযান চালু করল, কিন্তু তারা ভেতরে যাওয়ার আগেই আবার বিপদ তাদের পেছনে লাগল। হেনরি তার দল নিয়ে সেখানে এসে পড়ল আর চারদিক থেকে তাদের নিশানা করল। এখন পালানোর কোনো মানেই ছিল না। জ্যাক সামনে এগিয়ে গেল আর হেনরির কাছে অনুরোধ করল, তাদের যেতে দিন, এরা কেবল বাচ্চা। কিন্তু পাগল হেনরি কিছু শুনলই না। সে কোনো চিন্তা না করেই গুলি চালানোর নির্দেশ দিল। সৈন্যরা গুলির বৃষ্টি শুরু করল। সৌভাগ্যবশত সারা আর সেথ তাদের সাথে ছিল। তারা তাদের শক্তি দিয়ে সব গুলিকে বাতাসে থামিয়ে দিল। একটি গুলিও তাদের ছুঁতে পারল না। জ্যাক আর অ্যালেক্সের জীবন ফিরে এলো। তারা সবেমাত্র স্বস্তির নিঃশ্বাস ফেলেছিল যে তখনই পেছন থেকে একটি বিস্ফোরণ হলো। দেয়াল ভেঙে সাইফন ভেতরে ঢুকে পড়ল। হেনরি তখনও এই ভুল ধারণায় ছিল যে সাইফন সারা আর সেথেরই সঙ্গী। হেনরির নির্দেশে তার সৈন্যরা সাইফনের ওপরই হামলা করতে লাগল। এই সুযোগে জ্যাক, সারা, সেথ আর অ্যালেক্স মহাকাশযানে উঠে গেল। সেথ আর সারা মহাকাশযানটি চালু করল আর সাইফনকে ধাক্কা মেরে অবশেষে ঘাঁটি থেকে বেরিয়ে গেল। হেনরি কেবল হাত কচলাতে থাকল। ওদিকে মহাকাশযানের ভেতরে থাকা সেই চারজনের আনন্দের কোনো সীমা ছিল না। মৃত্যুর হাত থেকে বেঁচে ফেরার স্বস্তি তাদের মুখে স্পষ্ট দেখা যাচ্ছিল। কিন্তু তখনই মহাকাশযানটি টলতে লাগল। সেথ বুঝতে পারল যে মহাকাশযানের এয়ারলক আটকে গেছে। হয়তো কোনো কিছু তাতে আটকে আছে। জ্যাক এয়ারলকের দিকে এলো, দেখল যে এয়ারলকটি বন্ধ। তখনই হঠাৎ পেছন থেকে কেউ তাকে তুলে দূরে ছুঁড়ে দিল। সে আর কেউ নয়, সাইফন ছিল, যে মহাকাশযানে ঝুলে ভেতরে ঢুকে এসেছিল। সাইফন জ্যাককে প্রচণ্ড মারতে লাগল। জ্যাক তার শক্তির সামনে টিকতে পারছিল না। এই গোলমালের মধ্যে মহাকাশযানের ভারসাম্য নষ্ট হচ্ছিল। এবার সেথ অ্যালেক্সকে সারার সাথে মিলে মহাকাশযান সামলাতে বলল আর নিজে উঠে এয়ারলকের দিকে যেতে লাগল। ওদিকে এয়ারলকে জ্যাক সাইফনের মুখোশ টেনে ছিঁড়ে ফেলল। তখনই সে সাইফনের ভয়ানক চেহারা দেখল। সাইফন একটি জৈবিক অস্ত্র ছিল, যা কেবল তার শত্রুকে শেষ করার জন্যই জন্ম নিয়েছিল। জ্যাকও তার হাতে মরতে যাচ্ছিল। সাইফন জ্যাকের গলা চেপে ধরল। সে তাকে জ্বলন্ত ইঞ্জিনে ছুঁড়ে ফেলতে যাচ্ছিল যে তখনই সেথ সেখানে এলো। সেথ সাইফনের হেলমেট তার মাথার ওপর মারল আর জ্যাক তার পায়ে হামলা করে তাকেই জ্বলন্ত ইঞ্জিনে ঠেলে দিল, যার ফলে অবশেষে সাইফনের কাজ শেষ হলো। সাইফনের সাথে তাদের যুদ্ধ শেষ হলো। সারা আর সেথ জ্যাক ও অ্যালেক্সকে একটি নিরাপদ জায়গায় নিয়ে এলো। সারা একটি মেয়ের মতো জ্যাককে জড়িয়ে ধরল। সে জ্যাককে ধন্যবাদ জানিয়ে তাকে মন পড়ার শক্তি দিল। জ্যাকও বাচ্চাদের মতো সারা আর সেথকে বিদায় জানালো। আর তারা দুজন চিরদিনের জন্য নিজেদের গ্রহে ফিরে গেল, এই বিশ্বাস নিয়ে যে তারা পৃথিবীতে কোনো দিন আক্রমণ করতে দেবে না। আর জ্যাকের যখনই তাদের প্রয়োজন হবে তারা অবশ্যই ফিরে আসবে। জ্যাক আর অ্যালেক্স আগ্রহের সাথে আকাশের দিকে তাকিয়ে রইল। আর এর সাথেই এই চলচ্চিত্র এখানেই শেষ হয়ে গেল। বন্ধুরা, আশা করি ভিডিওগুলো আপনাদের ভালো লাগছে। যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক অবশ্যই দিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে দিন। ধন্যবাদ।